পশ্চিমবঙ্গ সরকার এত অপদার্থ আপনাদের কাজে লাগায়নি, আপনাদেরকে দক্ষ হওয়া সত্ত্বেও কাজের সুযোগ দেয়নি। উল্টো দিকে উড়িষ্যা থেকে যে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নাকি ভারত সেরা, তিনি নাকি ঘন ঘন পুরস্কার আনতে যান বিভিন্ন জায়গায়, সবে সেরা। সেই রাজ্যে উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পেশাদার দক্ষ কর্মচারী আধিকারিকদের জওয়ানদের এনে তাদেরকে দিয়ে কলকাতার রাস্তার গাছ পরিষ্কার করতে হয়েছিল। তাই আমাদের ঘরের ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার না করে, তাদেরকে উচিতভাবে তাদের প্রাপ্য অধিকার পূরণ না করে এই সরকার সাধারণ মানুষকেও বিপর্যস্ত করছে, আপনাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। আমি মনে করি আপনাদের এই যে দাবি, এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি। আগামী যে বাজেট অধিবেশন, যদিও এখানে অধিবেশন হবে কিনা কেউ জানে না, যেমন এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন হল না। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত অথবা ভীত আতঙ্কিত। তাই এবারে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে হল না। কিন্তু আমাদের রাজ্যে ভোট আসন্ন এবং আমাদের রাজ্যে এই নির্বাচনের আগে 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করতে হবে সরকারকে, এপ্রিল, মে, জুন, জুলাই। তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অধিবেশন 2 দিন 3 দিনের হলেও ডাকতে বাধ্য। আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি, অনেকের সঙ্গে বলেছি, আলাদা করে বলিনি। 2023 সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন, দাবিপত্র দিয়েছিলেন, আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি। আপনাদের ফটো আমার হাতের কাছে আছে। আপনাদের আমি কথা দিতে পারি, এই যে আজব রাজ্য, যেখানে বিরোধী দলনেতাকে ওনার তো হাতে 200-র বেশি এমএলএ আছে, আমি তো বিধানসভায় 65 জনকে নিয়ে লড়াই করি, তাও এই গত 4.5 বছরের মধ্যে 5 বার আমাকেই সাসপেন্ড করেছে, 11.5 মাস বিধানসভার বাইরে রেখেছে। যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে, তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম। লড়াই ভিতরে হবে, বাইরে হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি আমার, আপনারা আবার বসুন, আবার হাইকোর্টের অনুমতি নিন। কৌস্তব পাচ্ছি আপনাদের জন্য লড়ে, আরো লড়বে। আপনারা প্রয়োজন হলে, যেমন কর্মচারীরা ডিএর জন্য লড়াই করেছে, তারা স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে, আমরা সাথ দিয়েছি, আমিও সাথ দিয়েছি এবং আমার বিশ্বাস তারা জিতবেন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি, এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওরা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের 6th পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 1 জানুয়ারি দিয়ে বাদ দিয়ে, এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কমপ্লিট করে 8th পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে, বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে।
একে রাখুন আপনারা। যদি রাখেন এই গ্যাপ বাড়তেই থাকবে, আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, তো সেই মালকড়ি আপনাদের কাছে যায় না। আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএসদের কাছে যেতে পারে, তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে। আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকার সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বক্তব্যে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে, এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপিকে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরও ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকুন। এই শীতে অনেক কষ্ট হয়েছে। 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে কৌস্তবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন, ছাড়বেন না। ঢুকনা মত, ঢুকবেন না। মাথা উঁচু করে লড়াই করবেন। জিত আপনাদের হবে। উই শ্যাল ওভারকাম। আমরা জিতব, আমরা জিতব, আমরা জিতব। এ দাবি ন্যায্য দাবি। এ দাবি সরকারকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাইট হবে ওখানে হবে না। প্রোগ্রাম হচ্ছে হুগলিতে, একটা ধর্মীয় প্রোগ্রাম। তার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এই ছেলেগুলো তো কাজ, এরা তো বলছে না
যে আমাদের 50-60 হাজার টাকা একটা পার্মানেন্ট জবের লেটার দিন, এদের দাবি এক, কোনো দিনের কাজ দাবি এদের 60 বছরের স্থায়িত্ব ঘোষণা দাবি দিন, একটা কনসলিডেট পেতে বা স্থায়ী মানে সরকার স্বীকৃত কাজ হলে তার প্রভিডেন্ট ফান্ড এবং মেডিক্লেমের সুযোগ, এইটুকু তো তাদের প্রাপ্য। আপনি আইপ্যাকের লোকেদেরকে যখন যখন ঢোকাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে, বাংলা সহায়তা কেন্দ্রে বিবি সেলিমের হাত ধরে ওয়েবেলের মাধ্যমে 10,000 ছেলেকে ঢুকিয়েছেন আইপ্যাকের, যারা 21-এর আগে দিদিকে ফলো করেছিল, তারপরে মুখ্যমন্ত্রীকে বলে যারা। তাই এই লোকগুলোকে আপনি, এরা তো সব জানে, সিভিল ডিফেন্সের কাজ নয়, এরা রিড অ্যান্ড রাইট জানে, এদের মধ্যে অনেকেই কম্পিউটার চালাতে জানে। এদেরকে সরকার কেন এই ধরনের জিনিস করছে, অথচ বিপদের সময় এরাই সাহায্য করবে। এবং আজকে কলকাতাতে আপনার মেঘ ভাঙা বৃষ্টি অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো, এই ডিজাস্টারে আপনার এনডিআরএফ এসে পৌঁছালো, তারপরে জনগণ বাঁচলো। তার আগেই তো ওদিকে 50, এখানে 12 জন মারা গেছে। আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে, আপনি কেন এদেরকে নিয়ে এসডিআরএফ বানাতে পারছেন? স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স মানে ফোর্স, এই ফোর্স তো আপনিও বানাতে পারেন। কখন এনডিআরএফ আসবে, এনডিআরএফ এর লোকেরা নামবে, তার অপেক্ষায় জনগণ থাকে। এরা তো ঘরে ছিল, এরা আগে নামালে তো মৃত্যুর সংখ্যাও কমে, বিপর্যয়ে গ্রস্ত লোক কুইক রিলিফও পায়। কিন্তু আপনি দেবেন না, করবেন না। আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী, আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভান্ডারে 250 টাকা বাড়াবেন, যদিও ওতে কিছু হয় না। 349 টাকা লাগে মোবাইলের রিচার্জ। আর মোটা চাল, সাদা চালের মানে গরুর ঘাট চালের কথা ছেড়ে দেন, মোটা চালেরই কুইন্টাল 350 টাকা। আপনার ভালো তেল কিনতে গেলে 200 টাকা লিটার। স্বাভাবিকভাবে আপনি এই 200-250 এইরকম করে দিচ্ছেন, দিয়ে ভাতা দিয়ে ভোট ব্যাংকে ভোট বৈতরণী উতরাচ্ছেন, আর এরা দিনের পর দিন পড়ে আছে। এরা 22 তারিখ থেকে বিরোধী দলনেতাকে ডাকছে। আমি 22 তারিখ থেকে আসিনি, অবজার্ভ করছিলাম যে জাভেদ খান এদের ডেকে কথা বলে কিনা, মুখ্য সচিব ডেকে কথা বলে কিনা। মুখ্যমন্ত্রী, এরা সংখ্যা ছোট হলেও মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী, নিজেকে মানবিক মুখ বলে দাবি করেন, নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন। তা আপনি ডেকে 2-3টে ছেলেকে চা বা নাই খাওয়ালেন, ওইখানে কাছেই তো হেঁটে চলে যেত। এরা ডেকে বলতেন যে ভাইরা বোনেরা, এরা তো আপনার সন্তানের মতো। বলতেন আচ্ছা 30 দিন চেয়েছিস, আমি এখন 20 দিন করে বলছি, আমি যদি আসি আবার দেখি। এই যে মুখ্যমন্ত্রী বা সরকারের এই যে আচরণ, যে কুচ পরোয়া নেই, যা খুশি করো না কেন ভোটে জিতবো, পুলিশ আছে পিটিয়ে তুলে দেব, এই মানসিকতাটাই গণতন্ত্রের পক্ষে খারাপ। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ব্যবস্থা সরকার তুলে দিয়ে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা করেছে। তার ফলেই সকলে সাফার করছে, কেউ বাকি নেই সাফার করতে। আমি বিরোধী দলনেতা, আমার লিমিটেশন রয়েছে ক্ষমতা, তার মধ্য থেকেও এদের পাশে দাঁড়ালাম এবং ভবিষ্যতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।